জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, সঙ্গে আছে হিমেল হাওয়া। তাতে বেশ খানিকটা শীতের অনুভূতি বাড়ছে। রাজধানীতে দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য বেশ হওয়াতে শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। মৃদু থেকে মাঝারি এই শৈত্যপ্রবাহ আরও 2 দিন চলবে, তারপর তাপমাত্রা স্বাভাবিক হবে। এদিকে আজও ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর। রাজধানীর মতো সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। তাতে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের শীতের তীব্রতার কারণে তারা বিপাকে পড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে যশোরের আকাশ। বেলা বাড়লে মেঘলা আবহাওয়া আর হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। একই অবস্থা উত্তরের জেলা পঞ্চগড়ে। বেলা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। শীত বাড়ার সাথে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জ্বরে আক্রান্তর সংখ্যা। সেই সাথে বিপুল পরিমাণ রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। শীতের জন্য গাড়ি চালাতে পারি না, বউবাচ্চার জন্য বাসায় থাকা যায় না, আমাদের কত খাইতে হবে। আকাশের অবস্থা খুব খারাপ, হাওয়া বাতাস খুব ঠান্ডায় মানুষ বাইর হয় না। শীতের জন্য আজকে আমরা সকাল পর্যন্ত আসি, এই পর্যন্ত মানুষের কোনো ভিড় নাই। কাছে আসি, কাজও নাই। এই যে কত মানুষ দেখেন, চারপাশে মানুষ, কাম নাই। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবি আদায়ে শাহবাগের গণজমায়েত থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন ভুক্তভোগী সৈনিক ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হবেন সহকর্মী মশিউর অনিক। তারা সবশেষ অবস্থান এখন কোথায় রয়েছে এবং তারা কি বলছেন, কেন তাদের এই গণজমায়েত এবং যাত্রা জানাবেন। যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক জাতীয় জাদুঘরের বাইরে এবং সকাল থেকেই আসলে জাতীয় গণজমায়েতের আসলে ঘোষণা দিয়েছিল যারা বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত, যারা নির্যাতিত হয়েছেন এবং সেই মুহূর্তে যারা কিনা বিভিন্ন সময় জেল হাজতে ছিলেন। একটু দেখাতে চাই তারা যমুনা ভবনের দিকে যাচ্ছেন এবং বিডিআরদের সঙ্গে তাদের যে পরিবার এবং সংক্ষুব্ধ যারা, তারাও কিন্তু যুক্ত হয়েছেন। জানাতে চাই যে আসলে মূলত আজকে সকালবেলা ভোর থেকেই শহীদ মিনার চত্বরে তারা জড়ো হতে শুরু করেন এবং তারা জড়ো হয়ে তাদের যেই 3 দফা, সেই 3 দফা জানান। 3 দফার মধ্যে ছিল যারা সেই তৎকালীন সময়ে শেখ হাসিনার যে শাসনামলে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরির পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবি ছিল প্রথম দফায়। দ্বিতীয় দফায় তারা জানিয়েছিলেন যারা জেলে আছেন তাদের, বিশেষ করে যারা নিরীহ, যারা আসলে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, ষড়যন্ত্রের কারণে জেলে আছেন 16 বছর 8 বছর, তাদের মুক্তি। এবং তৃতীয় দফায় বলা হয়েছিল যে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, সেই স্বাধীন কমিশন যাতে দ্রুত তাদের যেই তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটা যাতে জমা দেয় এবং একটা ধারার কথা তারা উল্লেখ করেছেন, সেই কমিশনের যে ধারা আছে সেই ধারাটা বাতিল, কারণ তার ফলে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে ব্যাহত হবে বলে তারা মনে করছেন। তো এই 3 দাবি নিয়ে কিন্তু তারা সেখানে উপস্থিত ছিলেন। মূলত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভিন্ন জায়গা থেকে তারা উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে তারা তাদের শান্তিপূর্ণ যে বক্তব্য, সেই বক্তব্য জানাচ্ছিলেন। এরপরেই আমরা জানতে পারলাম যে তারা মার্চ টু যমুনা করছেন এবং এর মাধ্যমে তারা প্রধান যিনি উপদেষ্টা তার কাছে একটা স্মারকলিপি জমা দেবেন। মূলত আগামীকালকে তাদের যেই মামলা, সেই মামলাতে যদি তাদের পক্ষে রায় না আসে, সেই ক্ষেত্রে তারা কঠোর অবস্থান কর্মসূচিতে যাবেন বলে তারা জানিয়েছেন। পাশাপাশি এতটুকু জানিয়েছে যে একটা রিট হয়েছে হাইকোর্টে, সেই রিটেও স্বাধীন তদন্ত কমিশনে যেন 90 দিনের মধ্যে তাদের যেই তদন্ত কমিটির প্রতিবেদন সেটা জমা দেয়, সে ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। তো সব মিলিয়ে বিডিআরদের যে পরিবার এবং তাদের যে নির্যাতিত যারা আছেন পরিবারের সদস্যরা,
তারা সকলেই আজকে উপস্থিত আছেন এবং তারা একত্রিত হয়ে সমন্বিত কণ্ঠে বলছেন যে বিডিআর না বিজিবি, বিডিআর অর্থাৎ বিডিআর থেকে যে বিজিবির যে পরিবর্তন সেই সরকারের সময় হয়েছিল সেই সিদ্ধান্তের বিপরীতেও কিন্তু তারা তাদের অবস্থানের কথা জানিয়েছেন। সিফাত, আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে ঠিক জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ চত্বরে, এবং কিছুক্ষণ বাদেই তাদের আবারও যমুনার দিকে মার্চ করার কথা রয়েছে। যদিও জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে চোখে পড়ার মতো, এবং একেবারে শুরু থেকেই একেবারে শেষ পর্যন্ত তাদের যেই কর্মসূচির যেই প্রারম্ভিক পদযাত্রা, সে পদযাত্রাতে তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হওয়ার কারণে সেখানে কিন্তু বেশ যে জটিলতা তৈরি হওয়ার যেই জনভোগান্তি, সেই বিষয়টাও কিন্তু তারা পরিলক্ষিত করে তারা এক পাশ ব্যবহার করছেন। তো সিফাত, এই ছিল এই মুহূর্তে আমার কাছে শাহবাগ থেকে বিডিআর বিদ্রোহের যারা নির্যাতিত পরিবারের সদস্য তাদের অবস্থান কর্মসূচির সবশেষ। পিলখানা হত্যাকাণ্ড সুষ্ঠু বিচারের দাবিতে গণজমায়েতের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক। জনরোষের মুখে পড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ৯৬ জনের পাসপোর্ট বাতিলের কয়েক ঘন্টা পরই তার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। গেল ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ জানায় ঢাকা। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন, তবে ভারতের তাকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলে জানান দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে দেশটিতে কোনো সুনির্দিষ্ট আইনও নেই। দেশে চালের কোনো অভাব নেই, মজুতের কারণেই সংকট বাড়ছে দামও, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বললেন, চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে রাজধানীর বেগুনবাড়িতে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ এবং টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। আপনারা জানেন যে টিসিবি বছরে প্রায় ১২,০০০ কোটি টাকার পণ্য ক্রয় করে। সেটা একটা ব্যাপক, খুব বড় একজন ক্রেতা। টিসিবি বছরে প্রায় ৪-৪.৫ কোটি টাকা ভর্তুকি প্রদান করে এবং প্রায় ১২,০০০ কোটি টাকার পণ্য ক্রয় করে। সো আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে এটাও জানাতে চাই যে ক্রয় কার্যক্রমকেও আমরা আরো বেশি স্বচ্ছ এবং আরো বেশি অংশগ্রহণমূলক করতে চাই। লালবাগ, ভাসানটেক, যাত্রাবাড়ি সহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার সহ ৭ জনকে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে তাদের গ্রেপ্তার দেখায়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন, পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন। রাষ্ট্র ব্যবস্থাকে আরও সংকটের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রতি। এই দাবিটি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচনী রোডম্যাপ আমরা আশা করি যত দ্রুত এই সরকার নির্বাচনী রোডম্যাপ দিবে, এই দেশের জনগণ সেই নির্বাচনে নেমে পড়বে এবং ষড়যন্ত্র সব ভেসে যাবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার পার্থে একটি ছোট বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন 2 বিদেশি পর্যটক ও এক পাইলট সহ 3 জনের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকদের একজন সুইস ও আরেকজন ডেনিশ নাগরিক। এদিন বিমানটি 7 জন আরোহী ছিলেন, এদের মধ্যে 4 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় পর্যটন স্পট রনডেস্ট
দ্বীপের কাছে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটি অবতরণের সময় সাগরে পড়ে যায়। এরই মধ্যে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ধ্বংসাবশেষ। Were there immediately, as were several civilians who went out on their boats to try and help with the rescue. We now know that 4 people have been recovered. চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 126 জনে। আহতের সংখ্যা প্রায় 200 জন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,500-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। 4 শতাধিক মানুষকে ধ্বংসস্তূপ থেকে বের করেছে চীনের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা। এর মধ্যে 30,000 মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তীব্র শীতের মধ্যে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। গেল মঙ্গলবার 7.1 মাত্রার ভূমিকম্পে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশও অনুভূত হয় ভূকম্পন। এবার খেলার প্রসঙ্গ। একদিন বিরতি দেওয়ার পর সিলেটে আবারও শুরু হচ্ছে 9 জানুয়ারিতে খেলা। প্রথম ম্যাচে বেলা 1:30টায় দিনের মুখোমুখি হবে বরিশাল ও রংপুর। সন্ধ্যা 6:30টায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। 5 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। নাহিদ রানা, খুশদিল শাহ, অ্যালেক্স হেলসের আছেন দারুণ ছন্দে। অপরদিকে 4 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এই 2 দলে উঠে এসেছে ফরচুন বরিশাল। টেবিলের শীর্ষ 2-এর লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। 4 ম্যাচের সবকটি হেরে একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। ইংলিশ তারকা জেসন রয়, সাব্বির আহমেদ ও মোসাদ্দেক হোসেন আসলেও পরিবর্তন হয়নি ঢাকার ভাগ্য। অপরদিকে 2 ম্যাচে 1 জয় ও 1 পরাজয় টেবিলের চতুর্থ স্থানে চিটাগং কিংস। বারো জানুয়ারির মধ্যে আইসিসির অংশগ্রহণকারী 8 দলকে স্কোয়াড জমা দেওয়ার কথা বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে। দীর্ঘ জটিলতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। হাইব্রিড মডেলে হবে এবারের আসর। আইসিসি ঘোষণা অনুযায়ী 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াড ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে। তবে এই সময়ের মধ্যে কোনো পরিবর্তন আনতে চাইলে দরকার হবে আইসিসির অনুমোদন। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু হবে এবারের আসর। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যু, করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এছাড়া ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের দুবাইয়ে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।